মুন্সিগঞ্জে নিখোঁজের 2 দিন পর সাবেক ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধার হয়েছে। এমন একটি ভুয়া দাবিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। পরে যাচাই করে দেখা গেল ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের ঘটনা। একইভাবে নারায়ণগঞ্জের ইফটিজিংয়ের ঘটনাকেও প্রচার করা হয় কুমিল্লার দাবিতে। শুধু তাই নয়, জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচিতে সংগঠিত বিশৃঙ্খলাকে জামাত এনসিপি নেতাকর্মীদের মারধরের দাবিতেও ছড়িয়েছে বিভ্রান্তি। চলো দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। মুন্সিগঞ্জের গজারিয়ায় নিখোঁজের 2 দিন পর সাবেক ইউপি চেয়ারম্যানের মেয়ের লাশ উদ্ধারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিও নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। গত 3 জুন ভারতের কোচবিহারে ৭৫ কুটির এলাকায় এক শিশুকন্যার মরদেহ উদ্ধারের ঘটনার ভিডিওকে মুন্সিগঞ্জের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও একই ঘটনায় পাটক্ষেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া যায়। ওদিকে কুমিল্লার বিএনপি নেতার ভাগ্নের নির্যাতনের দাবিতে ছড়ানো ভিডিওটিও আসলে কুমিল্লার নয়, বরং নারায়ণগঞ্জের ইফটিজিংয়ের ঘটনা। যাচাই করে দেখা গেছে ভিডিওর তরুণের নাম রাজীব শিকদার নয়, তার নাম দিলশাদ হোসেন এবং তার পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতাও কোনো তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তাকে আটক করে এবং পরে বাবা মায়ের জিম্মায় দেয়া হয়। ওদিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা শারমিন এস মুর্শিদের নামে বাংলাদেশে একমাত্র সত্য জুলাই, আর কোনো সত্য নেই, এমন মন্তব্যে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ফ্যাক্ট চেক করে দেখা যায় তিনি এমন কোনো মন্তব্যই করেননি। নির্ভরযোগ্য কোনো সূত্রেও বক্তব্যটির প্রমাণ মেলেনি, বরং একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক ফটোকার্ডকেই আসল বক্তব্য হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়। গুজব এখানেই শেষ নয়। শরীয়তপুরের জাজিরায় জামাতের আমিরকে গণধোলাই কিংবা ইমাম ও এনসিপি নেতাদের ওপর হামলার দাবিতে ছড়ানো ভিডিওটি আসলে ভিন্ন ঘটনার। মূলত 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচিতে জামাতের ওপর হামলার অভিযোগ ওঠে। সে সময় ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে এক স্থানীয় সাংবাদিকও মারধরের শিকার হন। মডেল মসজিদ প্রাঙ্গণে ধারণ করা সেই ভিডিওকেই ভিন্ন পরিচয় ও ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে এসব গুজবের ফাঁদে না পড়তে তথ্য যাচাই করে তবেই বিশ্বাস ও প্রচারের পরামর্শ বিশ্লেষকদের। ফায়সাল রয়েল, ৭১, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখলাম। আগে জানিয়েছি আজ আমাদের সাথে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এবং রিউমার স্ক্যানার বাংলাদেশের ফ্যাক্ট চেকার ইমতিয়াজ হাসান রিফাত। এই দুজনের সাথে যুক্ত হচ্ছি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। প্রথমে শুরু করতে চাই ইমতিয়াজ হাসান রিফাতকে দিয়ে। ইমতিয়াজ হাসান, রিউমার স্ক্যানারের যে সাম্প্রতিক ডেটা বলছে বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে গুজব ছড়ানোর যে হার গত কয়েক মাসের তুলনায় খুব পরিমাণ বেড়েছে এবং বর্তমানে যে ধরনের অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে তার মধ্যে আমরা সরকার দলীয় লোক এবং এই ধরনের বিশিষ্ট লোকদের নিয়ে সবচেয়ে বেশি অপতথ্য ছড়াতে দেখছি। একটু আপনার কাছে জানতে চাই, পেছনের মূল উদ্দেশ্যগুলো কি রয়েছে, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টা বললেন যে রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে ভুয়া বা তথ্য বা গুজব সবচেয়ে বেশি প্রচার হচ্ছে, ঘটনাটা আসলে সত্য। বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি যে এই ইস্যু কেন্দ্রিক গুজবগুলো বেশি প্রচারিত হচ্ছে। সম্প্রতি যেহেতু আমরা সারা দেশে চলমান বিদ্যুৎ বা গ্যাস সংকটের একটা বিষয় খুব আলোচনা সমালোচনা হচ্ছে, সেই বিষয়ে আমরা দেখেছি সরকারের বা মন্ত্রী পরিষদের এবং বিভিন্ন সংসদীয় সদস্যদের ভুয়া বক্তব্য, যেটা একটু আগে সাবেক উপদেষ্টারা আপনি বললেন আপনাদের প্রতিবেদনে, সেরকম বক্তব্য এই কেন্দ্রিক মানে বিদ্যুৎ বা গ্যাস সংকটের বিষয়গুলা নিয়ে বেশি প্রচারিত হচ্ছে। এছাড়া আজ যেহেতু 15ই আগস্ট, সেই প্রেক্ষিতে এই 15ই আগস্ট সাবেক বা বিগত সরকারের সময় অনেক বেশি আলোচিত ছিল, এখনো এটা নিয়ে খুব আলোচিত। বা 32 নাম্বার ধানমন্ডি 32 নাম্বারের যে বিষয়টা, সেখানে শ্রদ্ধা জানাতে অনেকেই যায়। এইটা নিয়েও আজকে বেশ বেশ বেশি বেশি গুজব ছড়িয়েছে। এর ভিতরে যে বিষয়টা দেখা যাচ্ছে ইস্যু কেন্দ্রিক, সবচেয়ে বেশি ইস্যু কেন্দ্রিক ছড়ায়। আর বর্তমান সময়ের যে বিষয়গুলো প্রচারিত হচ্ছে তার ভিতরে ভুয়ার যে বক্তব্যগুলো বললাম এবং
এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রচারিত হচ্ছে সেটা হলো যে বিগত সরকারের যেই অঙ্গ সংগঠনগুলো আছে সেগুলোর তাদের নেতাকর্মী বা সেই নেতাকর্মীরা মিছিল করছে এরকম দাবিতে বিভিন্ন ছবি প্রচারিত হচ্ছে। তবে আমরা যে ইন্টারেস্টিং বিষয়গুলো রিফাত, আমি একটু যুক্ত করতে চাই এর সাথে যে বিষয়টি আসলে সাম্প্রতিক একটা সময় ছিল যখন আমরা ফটোকার্ড নিয়ে সবচেয়ে বেশি গুজব এবং অপতথ্য দেখেছি। এখনই কি ব্যাপারটা সেরকমই থাকছে? গত 2-3 দিন যাবত আমরা কিন্তু দেখছি ডিফেক ভিডিওগুলো কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা একটু বেশি দেখছি এবং ভুয়া ভিডিও ক্লিপও কিন্তু বেশি দেখছে। আপনি কি আমার এই কথার সাথে একমত? এটা আসলে মানে ভুয়া ফটো কার্ডের কেন্দ্রিক যে বিষয়টা তার চেয়ে বেশি প্রচারিত হচ্ছে সেই ফটো কার্ড গুলা যে প্রচারিত সেগুলো ভুয়া বক্তব্য যুক্ত করে এই বিষয়টা বেশি প্রচারিত হচ্ছে এবং সেখানে গণমাধ্যমের আগে এক সময় ছিল গণমাধ্যমের নাম ব্যবহার করা হতো, তাদের ফটো কার্ডের ডিজাইন নকল করা হতো, কিন্তু বর্তমান সময়ে সেটা থেকে বের হয়ে ভুয়া ফটো কার্ডই প্রচার করছে। সেখানে কোনো নাম ব্যবহার করছে না, তবে বক্তব্যটা তাদের মানে কোনো একটা সংশ্লিষ্ট ব্যক্তির, হয়তো বা কোনো মন্ত্রী পরিষদের ব্যক্তি বা মন্ত্রী পরিষদের মন্ত্রীর বা এমপির এরকম গুলা সেই প্রচার ধরনের করা নামগুলো হচ্ছে। আসলে ব্যবহার করা হচ্ছে। ইমতিয়াজ হাসান, আপনি আমাদের সাথে থাকুন, আপনার সাথে আমরা আবারও ফিরবো। ঠিক একই প্রসঙ্গ নিয়ে চলে যেতে চাই ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের কাছে। ব্যারিস্টার মাহফুজুর রহমান, এই যে সাম্প্রতিক সময়ে যে ধরনের গুজব এবং অপতথ্যগুলো আমরা দেখছি এবং একই সাথে আমরা শুনছিলাম এআই জেনারেটেড ডিফেক্ট ভিডিও এবং ভুয়া ভিডিও ক্লিপও কিন্তু এখন আমরা সবচেয়ে বেশি ছড়াতে দেখছি। একটু জানতে চাই, প্রযুক্তির অপব্যবহার রুখতে আমাদের বর্তমান আইনি যে কাঠামো সেটা আসলে কতটুকু প্রস্তুত বলে আপনি মনে করেন? না দেখুন, এখন আমাদের যে বর্তমান যে আইনি কাঠামো, সেই আইনি কাঠামোটা আসলে ইন্টিরিম গভর্নমেন্টের সময় আমাদের যে এই তথ্য নির্ভর যে আইনগুলো ছিল সেটা চেঞ্জ করা হয়েছিল, যেটা নাম দেওয়া হয়েছিল সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। এবং পরবর্তীতে এই নতুন গভর্নমেন্ট আসার পরে 21শে মে 2025-এ এটা আপনার সাইবার সুরক্ষা আইন 2026 আসলো। এবং দুঃখজনক হলেও সত্য, এই সাইবার সুরক্ষা আইন 2026-এ গুজব এবং অপতথ্য এই সংক্রান্ত আলাদা কোনো স্পেসিফিক কিন্তু কোনো ক্লজ নাই। এখানে যে ক্লজগুলো আছে সেগুলো হচ্ছে, কেউ যদি আপনার ব্ল্যাকমেইল করে, কেউ যদি আপনার কোনো হচ্ছে যৌন হয়রানি অথবা অশ্লীল বিষয়বস্তু নিয়ে কোনো কিছু ছড়ায় মিডিয়াতে, ইন্টারনেটে, ফেসবুকে, এবং কেউ যদি এমন কোনো কিছু বলে যেটা হচ্ছে আপনার সাইবার স্পেসে ধর্মীয় এবং জাতিগত বিদ্বেষ, সহিংসতা, ঘৃণা উৎপন্ন করতে পারে, এরকম যে বিষয়গুলো সেগুলোই সাইবার সুরক্ষা আইনে 2026-এ কিন্তু আসছে। কিন্তু এই গুজব আর অপতথ্যর যে ব্যাপারটা, যেটা নাওএডেজ হরহামেশা ঘটছে, এবং প্রথমে এইটা কিন্তু ইনক্লুড করা উচিত ছিল, এবং এটা প্রথম আলোতেও কিন্তু আসছে যে এটা আসলে তারা বুঝতে পেরেছে যে এই আইনটাতে এই ক্লজটা রাখা উচিত। এবং মিডিয়াতেও আসছে, প্রথম আলোতেও আসছে, বিভিন্ন পত্রপত্রিকাও আসছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন তারা ভাবছে যে এই আইনটাকে চেঞ্জ করে গুজব এবং অপতথ্য যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে এই কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যায় কিনা, এবং যার সর্বোচ্চ শাস্তি 10 বছর পর্যন্ত হতে পারে বলে তারা চেঞ্জ করবে বলে, অ্যামেন্ডমেন্ট আনবে বলে ঠিক করছে। আর আরেকটা জিনিস কি, এই যে গুজব আর অপতথ্যগুলো কেন বেশি ছড়াচ্ছে, কারণ এগুলার বিরুদ্ধে যদি লিগ্যাল অ্যাকশন না নেওয়া হয় এবং লিগ্যাল অ্যাকশনগুলো যদি এক্সিকিউট না করা হয়, তাহলে কিন্তু আসলে এই গুজব অপতথ্য চলতেই থাকবে। দেখেন, সরকারের বিরুদ্ধে অনেক কিছু অপতথ্য ছড়াচ্ছে বা অনেক কিছু গুজব ছড়াচ্ছে, সেটা সরকার কিভাবে হ্যান্ডেল করছে সেটা আলাদা বিষয়। কিন্তু যখন কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে এরকম গুজব ছড়ানো হচ্ছে, সে ব্যক্তিও কোনো ধরনের স্টেপ নিচ্ছে কিনা সেটাও দেখতে হবে। ধরেন ফর এক্সাম্পল, শিক্ষামন্ত্রীকে নিয়ে কোনো ফটোকার্ড হলো বা কোনো গুজব ছড়ানো হচ্ছে, এখানে শিক্ষামন্ত্রী তার মন্ত্রণালয় থেকে বা নিজে কি ধরনের স্টেপ নিচ্ছে সেটাও কিন্তু ব্যাপার। কারণ এটা যারা ভিকটিম, এখানে কিন্তু ভিকটিম গভর্নমেন্ট ব্যবস্থা নেবে সেটা তো আছে, কিন্তু ভিকটিমও কিন্তু ইচ্ছা করলে ব্যবস্থা নিতে পারে, এবং ভিকটিম যখন ব্যবস্থা নেবে এবং এইগুলার যখন বিচার প্রক্রিয়ার আওতায় আসবে, তখন কিন্তু গুজবগুলা আস্তে আস্তে কমে যাবে। অনেকে আমরা করি কি, যে এটা ছড়াচ্ছে ছড়াক, এগুলাতে কান্না দিলেই হলো। তো এই জিনিসটাই বেশি হচ্ছে। দেখেন, এখানে কিন্তু বিভিন্ন আইন আছে, এই যে এই ধরনের গুজব এবং অপতথ্যদের মাধ্যমে কি হচ্ছে, আমার মানহানি হচ্ছে, এই মানহানির মামলাও কিন্তু পেনাল কোডে স্পষ্ট বলা আছে, ধারা 500-তে বলা আছে যে মানহানি করলে এটা তার বিরুদ্ধে পানিশমেন্টের ব্যবস্থা আছে। কিন্তু আসলে আমরা ওভাবে এগিয়ে আসছি না, মানে আইনের আশ্রয়টা নিচ্ছি না। আবার এই ল এনফোর্সিং এজেন্সি যারা আছে তারাও এগুলো নিয়ে কতটুকু কাজ করছে সেটাও একটু প্রশ্ন থেকে যায়।
এই জায়গাতে ব্যারিস্টার মাহফুজুর রহমান, আমার একটা প্রসঙ্গ আমি এখানে যুক্ত করতে চাই। আমার এই অনুষ্ঠানে বেশ কয়েক সময়ে এমন অনেক ব্যক্তিরা এসেছেন যারা নিজেরাই গুজব এবং অপতথ্যের শিকার হয়েছেন, এবং তাদের বক্তব্য অনুযায়ী তারা কিন্তু বলেছেন যে আইনি কী ধরনের পদক্ষেপ বা প্রতিকারের দিকে যাওয়া উচিত, বা থানায় গেলেও থানায় কী ধরনের কার্যক্রম নেওয়া উচিত, বা আইনের জায়গায় কী ধরনের কার্যক্রম বা পদক্ষেপটা নেওয়া প্রয়োজন বা দরকার, সেটা হয়তো তারাও জানেন না, বা তারা যেখানে গিয়ে প্রতিকারটা চাচ্ছেন তারাও খুব বেশি একটা সমাধান দিতে পারছে না। এই একটা জায়গা কিন্তু রয়ে গেছে। এই জায়গা থেকে একটু জানতে চাই আমি আপনার সাথে একমত। এটা আসলে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। যদি এভাবে কেউ সাইবার বুলিং বলেন, গুজব বলেন, অপতথ্য বলেন, আপনার ব্ল্যাকমেল বলেন, যা কিছু থাকুক না কেন, এই ধরনের এগুলোতে যখন আপনার শিকার হবে, তারা কিন্তু অবশ্যই এইখানে আপনার থানাতে যেতে পারবে। থানাতে যে এই নির্দিষ্ট সেকশনের আলোকে কিন্তু আপনার মামলা করতে পারবে। তো এইখানে নির্দিষ্ট সেকশনের আলোকে যে মামলা করার যে প্রক্রিয়া, ঠিক আছে, অনেকে আসলে এই যে থানা পর্যন্ত যেতে চায় না, বা অ্যাটলিস্ট আমি মামলা করলাম না, আমি কিন্তু একটা জিডিও করে রাখতে পারি, কারণ প্রতিটা জিডির এগনেস্টে কিন্তু আপনার এটা তদন্ত হয়। তো এটা আসলে গভর্নমেন্ট থেকে যদি এটা আরেকটু ফলোভাবে প্রচার করা হয় যে এরকম যে যারা গুজবের শিকার হচ্ছেন, অপতথ্যের শিকার হচ্ছেন, আমাদের অমুক নাম্বারে ফোন করেন, অথবা আমাদের ইমেল এই ইমেলে আপনারা আপনাদের তথ্য দেন, আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন, এগুলা যদি ভালো মতো ফলো করে যদি প্রচার করা হয় গভর্নমেন্ট থেকে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটা কাজ বলবো দুইটা মন্ত্রণালয়, একটা হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একটা হচ্ছে তথ্য মন্ত্রণালয়। এই দুইটা মন্ত্রণালয় যদি এগিয়ে আসে, এবং এখানে আইসিটি মিনিস্ট্রিরও কিছু একটু চলে আসে, কারণ এই যে আপনার যে অনলাইন ভিত্তিক যে আপনার যোগাযোগ মাধ্যমগুলো আছে, সেগুলো কিন্তু বিটিআরসির মাধ্যমে অনেকাংশ নিয়ন্ত্রিত হয়। তাহলে মূলত তো আমরা মোটা দাগে তো বলতেই পারি সাধারণ মানুষ যাতে সহজে বুঝতে পারে যে কি করতে হবে, সেই পদক্ষেপটা বা একটা হটলাইন হতে পারে, কোনো ওয়েবসাইট হতে পারে, যেখানে এটাকে সরাসরি সামাল দেওয়া হবে যাতে করে সমাধানটা খুব দ্রুত পাওয়া যায়। চমৎকার বলেছেন। আমি আপনার কাছ থেকে আরেকটু সময় নিচ্ছি, আমি আসবো আপনার কাছে, যেহেতু চাই ইমতিয়াজ হাসান রিফাতের কাছে। ইমতিয়াজ হাসান রিফাত, বেশ কিছু আইনি কথা আমরা শুনলাম, কি কি আইনের ধারা আসতে পারে, কি ধরনের কার্যক্রম নেওয়া যেতে পারে। আমি আরেকটা জায়গায় একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে ধরনের রাজনৈতিক গুজবগুলো বা অপতথ্যগুলো আমরা ছড়াতে দেখি, অনেক সময় বট বাহিনীরও একটা প্রক্রিয়ার যে কার্যক্রম, সেটা কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে অনেক বেশি দেখছি। অর্থাৎ কোনো এক ব্যক্তি যদি তার ফেসবুক পেজ থেকে কোনো লাইভেও যদি যাচ্ছেন, কোনো সম্মেলন থেকেও যদি কোনো ভিডিও প্রচারিত হচ্ছে, তার নিচে নানা ধরনের বট বাহিনীর কমেন্ট কিন্তু আমরা দেখতে পারি। এই বট বাহিনীর যে দৌরাত্ম্য, সেটাকে আপনি কতটুকু আসলে ক্ষতিকর মনে করেন? এটা কি আসলেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কোনো ধরনের প্রভাব রাখছে মনে করেন? দেখুন, ভোট বাহিনীর যে বিষয়টা সেটা শুধু মানে রাজনৈতিক বা কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয় না। এখানে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হলো প্রতারণার উদ্দেশ্যে। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ব্যক্তিদের, যদি বলি যে তাসনিম জারাকে নিয়ে, তাসনিম জারা একজন ডাক্তার এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। উনাকে কেন্দ্র করে ভোট বাহিনীর বিভিন্ন পেজ থেকে প্রচার করা হয় যে এই ওষুধ বা এই মেডিসিনটা নিন, সেটা খুবই উপকারী, এবং সেখানে গিয়ে অনেক সময় অনেক বেশি পরিমাণ কমেন্ট করা হয় বট অ্যাকাউন্ট থেকে, শুধুমাত্র সেই পোস্ট বা যে প্রোডাক্টটা উল্লেখ করা হচ্ছে বা বিজ্ঞাপন হচ্ছে সেটা বিশ্বস্ত করে তোলার জন্য। এরকম শুধু আমরা দেখেছি যে 10ই আগস্ট যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল, সেখানে রেজাল্ট পরিবর্তন করা হয়, সেই বিষয়টা ছড়ানো হচ্ছিল, পরবর্তী সেখানে কমেন্ট করা হয়েছে, কমেন্টে বলা হয়েছে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও দিয়েছি, এরকম। সেখানেও সেই অ্যাকাউন্ট গুলো ছিল বট। এবং যদি আপনি যে প্রশ্নটা করলেন যে রাজনৈতিক ব্যক্তিদের, সেখানে শুধু মানে এইরকম কমেন্ট গুলো শুধু হেড পিস ছড়ানো হয় এরকম না, সেখানে হেড পিসের পাশাপাশি বিভিন্ন পুরনো ছবি বা বিভিন্ন সময় দেখা যায় যে ডিপফেক ছবি বা সম্পাদিত এআই ছবি, সেগুলো প্রচার করা হচ্ছে, এবং সেখানে এবং প্রচুর পরিমাণ ইমতিয়াজ করা হাসান, হচ্ছে। আমি একটা বিষয় এটার সাথে যুক্ত করতে চাই। এই যে বট বাহিনীর যে দৌরাত্ম্য, সেটা তো অর্থের বিনিময়ে হচ্ছে নাকি ফ্রি? অনেকটা হলো যে অর্থের বিনিময়ে হচ্ছে, এবং যারা আলটিমেটলি কোনো একটা রাজনৈতিক দলের যদি প্রপাগান্ডা হয়ে থাকে, সেখানে তারা সেই রাজনৈতিক দলের হয়ে করতে পারে, সেখানে হয়তো বা তারা ইনভেস্ট করে। তবে এখানে আপাতমস্তক যেটা বলা যায় যে সেখানে অ্যাকাউন্ট বা কোনো অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা বা কোনো একটা সংস্থা বা কোনো একটা গোষ্ঠীর সাথে যদি যোগাযোগ করে করা হয়, সেখানে একটা তাহলে এই আর্থিক বিষয়টা লেনদেন হয়ে থাকে। দাঁড়াচ্ছে। কথা বলছিলাম আমাদের যে ফ্যাক্ট চেকার, তার সাথে আমরা বট বাহিনীর প্রসঙ্গটা নিয়ে কথা বলছি। এখন অনেকটাই প্রাতিষ্ঠানিক এবং সাংগঠনিকভাবে এই গুজব এবং অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে। অর্থাৎ আমি যদি আপনার নামে কোনো গুজব বা অপতথ্য ছড়াতে চাই, নির্দিষ্ট একটা অঙ্কের বিনিময়ে, নির্দিষ্ট একটা টাকার বিনিময়ে আমি চাইলেই সেই অপতথ্যটা ছড়াতে পারছি। এই যে বাণিজ্যিকীকরণ হয়ে যাচ্ছে গুজব বা অপতথ্য ছড়ানো, সেই বিষয়টা আসলে আইন কি চোখে দেখে?
না দেখেন, এখানে আমাদের যে মেইন প্রবলেমটা আর কি, আমি কিন্তু আমাদের যে আইনি কাঠামো আছে, এই আইনি কাঠামোটা কিন্তু বারবার করে কিন্তু চেঞ্জ করা হচ্ছে। দেখেন, প্রথমে ছিল আপনার হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট ছিল, এবং এই যে আইনটা ছিল সেই আইনটা 2006 সালে ছিল। পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 আসলো। এগুলো নিয়ে অনেক ধরনের আপনার ওই সময় বিভিন্ন ধরনের কথাবার্তা উঠেছিল, এই আইনটা চেঞ্জ করা দরকার, এই আইনটা এরকম করা দরকার, এবং মিডিয়ারও বেশ কর্মী কিন্তু এটার এগেনস্ট অনেক ধরনের স্টেপ নিয়েছিল সেই সময়, আমার মনে আছে আর কি। এবং পরবর্তীতে এখন যে নতুন যে আইনটা আসছে আর কি, আপনার সাইবার সুরক্ষা আইন 2026, এটা খারাপ ভাবে যে ড্রাফট হয়েছে আমি তা বলবো না, কিন্তু এতবার আপনার আইনটাকে চেঞ্জ করার পরেও দেখা যাচ্ছে যে কিছু কিছু শব্দ এখানে নাই। দুঃখজনক হলো সত্য। দেখেন, এই আইনটা যখন পাস হলো, আপনার নতুন যখন গভর্নমেন্ট আসলো, আসার পরে কিন্তু আপনার যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে অধ্যাদেশগুলো করা হয়েছিল অ্যাজ পার ল কনস্টিটিউশনের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের আলোকে কিন্তু এটা পার্লামেন্টে থ্রো করা হলো, এবং পার্লামেন্টে থ্রো করার পর প্রায় ইন্টারিম গভর্নমেন্টের সময় যে আইনগুলো হয়েছে সে 133টা আইন কিন্তু আপনার পরবর্তীতে পাশ করা হলো। কিন্তু এই আইনগুলো নিয়ে যে নতুন যে গভর্নমেন্ট আসলো, এই গভর্নমেন্ট আসার পরে কতটুকু সময় পেয়েছিল এই আইনগুলোকে নতুন করে সংযোজন বিয়োজন করার। দেখেন, এই আপনার সাইবার সুরক্ষা আইন 2026, এখানে 4টা শব্দ কিন্তু নাই, এখানে গুজবের কোনো ডেফিনেশন নাই, অপতথ্যের ব্যারিস্টার কোনো মাহফুজুর রহমান, ডেফিনেশন আপনি কি নাই। মনে করেন এই বিষয়টা আসলে খুবই দ্রুততর সময় আসলে করা প্রয়োজন? কারণ প্রযুক্তি যেভাবে আগাচ্ছে, আমরা আইনের এই প্রক্রিয়াটাকে যদি আরো দীর্ঘ মেয়াদী করি তাহলে কি সেটা প্রভাব রাখবে না? একদম একটু ছোট করে জানতে চাই, সময় কম না রয়েছে। না, অবশ্যই এটা কিন্তু অলরেডি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, আপনার এটা নিয়ে মন্ত্রণালয়গুলোতে কিন্তু কথাবার্তা হচ্ছে যে এই যে গুজব, অপতথ্য, হে প্রতিপন্ন এবং মানবাধিকার মানহানিকর তথ্য, ঠিক আছে, এই 4টা শব্দকে কিন্তু ইনক্লুড করার ব্যাপারে কিন্তু কথাবার্তা হচ্ছে। যদি এই 4টা শব্দকে ইনক্লুড করা হয় এবং তাহলে এগুলা একটা যারা ইতিবাচক জায়গায় হয়তো আমরা যেতে পারবো। ব্যারিস্টার মাহফুজুর রহমান অবশ্যই, ঠাকুর আমাদের সাথে এই অবশ্যই। একই বিষয় নিয়ে মতামতটা জানতে চাই রিফাত হাসান করে, একদম ছোট্ট করে। রিফাত হাসান, এই যে আইনি প্রক্রিয়াগুলো যদি কার্যকর হয় তাহলে কি মনে করেন কতটুকু কাজে দেবে এই গুজব এবং অপতথ্যের বেলায়? আসলে বিষয়টা হলো যে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য যে ভুক্তভোগী তাকে এগিয়ে আসতে হবে, মানে আইনি পদক্ষেপের জন্য কোনো কিছু করতে হবে, যেমন থানায় অভিযোগ করা বা জিডি করা বা আইনি পদক্ষেপ নেওয়া। কিন্তু বর্তমান সময় হলো যে এটা হচ্ছেই না, বলা যায় যে এটা হচ্ছে না। যেমন বর্তমান সময় অনেক বেশি পরিমাণ গুজব ছড়ানো হয়। তারেক রহমান মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনাকে নিয়েও ছড়ানো হয়। এগুলো যারা মন্ত্রণালয়ে আছে তারা কিন্তু খুব সহজেই এগুলো শনাক্ত করা সম্ভব তাহলেই যদি হয়তো তারা উদ্যোগ বিষয়গুলো নেয়। নিয়ে আরো হ্যাঁ। সহজ করে কাজ করা যাবে। ধন্যবাদ ইমতিয়াজ হাসান রিফাত আমাদের সময়টুকু দেওয়ার জন্য, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনকে আজ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এবং রিমোট স্ক্যানার বাংলাদেশের ফ্যাক্ট চেকার ইমতিয়াজ হাসান রিফাত। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিমোট দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner-এ। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম থেকে ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন 71 সাথে।